আমরা 5 ভাই বোন, আমার 2টা ভাই আর আমরা 3 বোন। সবার বড় আপু, তারপরে হচ্ছে 2টা ভাই, 4 নম্বরে আমি আর আমার একটা ছোট বোন। আমার আম্মুর বিয়ে হয় 1986 সালে। বিয়ের পর আব্বু আম্মুর সম্পর্ক ভালোই ছিল। আব্বু আম্মুর সাথে খুব ভালো ব্যবহার করতো। কিছুদিন পরে আমার আব্বুর ব্যবহার অনেক খারাপ হয়ে যায়। আম্মুরে মারপিট বকাঝকা শুরু করে। বিয়ের 1 বছরের মাথায় আমার বড় আপুর জন্ম হয়। আস্তে আস্তে আমরা ভাই বোন 5 জনেরই জন্ম হয়। আমার আব্বু আম্মুকে হচ্ছে নানু বাড়ি, দাদু বাড়ি, এমনকি চাচিদের ঘরেও যেতে দিতেন না, কোথাও যেতে দিতেন না। আমার দাদি অনেক বুঝাইতো আমার আব্বুকে। আম্মু হচ্ছে আমাদেরকে নিয়ে লুকিয়ে হচ্ছে নানু বাড়ি যেত। আমাদের জন্মের পর থেকেই দেখেছি আম্মুর সাথে আব্বু খারাপ ব্যবহার করতেছে। সন্তানদের মুখের দিকে তাকিয়ে অনেক কষ্ট সহ্য করতেন আমার আম্মু। আব্বু এমনও কথা বলতো, আমার নানু নাকি মারা গেলে তার মুখটা পর্যন্ত দেখতে দিবে না। কেমন নির্যাতন করতো আমার মায়ের উপর। আমার আব্বু বিদেশে থাকতেন। বছরে একবার দেশে আসতেন। 6 মাস দেশে, 6 মাস বিদেশে। আমরা 5 ভাই বোন সবাই মাদ্রাসায় পড়তাম। আব্বু মাসে 15,000 টাকা দিতেন। আম্মু সেই টাকা খরচ করতেন আমাদের খাবার দাবার, পড়াশোনার জন্য। অনেক কষ্ট করে আম্মু ফ্যামিলি চালাতেন। তারপর আপু যখন ক্লাস 7-এ পড়েন তখন আপুর বিয়ে দেওয়া হয়। 2019 সালে যখন আপুর বয়স অনেক কম ছিল, তারপর আমার আপু রাজি হয়ে যায়, কারণ আমার আব্বু অনেক রাগী মানুষ ছিলেন। তখন আমার আপুর জন্য আমার অনেক কষ্ট লাগছিল। আপুর এত কম বয়সে আপুর বিয়ে সবাই কেন জানি মানতে পারছিল না। আব্বুর ভালোবাসা কেমন তা আমরা কখনোই দেখিনি। আপুর বিয়ের পর আমার বড় ভাইকে সৌদি আরব পাঠানোর জন্য আমার আব্বু উঠে পড়ে লাগলো। ভাইয়ার তখন মাত্র বয়স 16 বছর। তারপরও আব্বু সবকিছু ঠিকঠাক করে ফেলে। সবার মুখ আছে, কিন্তু কেউ কথা বলার মতো সাহস ছিল না। কষ্ট লাগলো যে বাবা জন্ম দিল আমাদের, সেই বাবাই সন্তানকে এত কষ্ট দিচ্ছে যা বলার বাহিরে। ভাইয়া 2019 সালের ডিসেম্বর মাসে সৌদি আরব আর আপুর বিয়ে হয়ে যায়। ভাইয়া বিদেশে যাওয়ার কিছুদিনের মাথায় আমার আব্বু আবার দেশে চলে আসেন। এসেই গালাগালি, মারধর এইসব আমার আম্মুকে করতো। একদিন আমার আব্বু আম্মুকে এমনি গালিগালাজ করতেছে, তখন আমার ছোট ভাইয়া কথার মধ্যে যে বলে, আপনি আম্মুকে কেন গালিগালাজ করেন? সেই ছোটবেলা থেকে দেখে আসতেছি তুমি এগুলা করতেছো। ছোট ভাইয়াকে তখন আব্বু গালিগালাজ করছেন, এমনকি ছুরি নিয়ে আসছে ভাইয়াকে মেরে ফেলার জন্য। মাঝে কথা বললো তার জন্য। তারপর তো আব্বু ছুরি নিয়ে ভাইয়াকে সারা বাড়ি দৌড়ালো। আম্মু ভাইয়াকে বুঝিয়ে বলল, এখানে থাকলে তোর বাবা তোকে মেরেই ফেলবে, তুই মামা বাড়ি চলে যায়। আম্মুর কথা শুনে তখন ভাইয়াও হচ্ছে মামা বাড়ি চলে যায়। তারপর ভাইয়া একটা প্ল্যান করে যে আমরা সবাই এই বাড়ি থেকে চলে যাব, এই অত্যাচার আর সহ্য হচ্ছে না। ভাইয়া মামার বাড়ি যাওয়ার পর হচ্ছে চাচির কাছে ফোন দেয়। চাচিকে বলল যে আম্মুকে তুমি বলিও কাল ফজরের আজানের পর হচ্ছে আব্বু যখন ঘুমায় পড়বে, আম্মু যেন ছোট বাড়ি থেকে বের হয়ে আসে। ভাইয়া নাকি রাস্তায় গাড়ি নিয়ে থাকবে। তারপর ভাইয়ার কথা অনুযায়ী আমরা ফজরের আজানের পরে আব্বু ঘুমিয়ে থাকতে আমরা 3 জন বের হয়ে পড়ি। 2022 সাল ছিল। সবাই আমরা সিলেট শহরে চলে যাই, যেন আব্বু আমাদের খুঁজে না পায়। আব্বু নাকি ঘুম থেকে ওঠার পর আমাদের অনেক খোঁজাখুঁজি করছে। চাচি আমাদের বলল সিলেট শহরে একটা বাসা নেই, 2টা বেডরুম, একটা কিচেন আর একটা বাথরুম। আমার বড় ভাইয়া হচ্ছে আমাদের সব খরচ দিত। ওইখানকার একটা মাদ্রাসাতে আমাদের 2 বোনকে ভর্তি করে দেওয়া হয়। এভাবে 3 মাস আমরা অনেক শান্তিতে থাকি। 3 মাসের মাথায় আমার আব্বু আমার বড় ভাইয়ার কাছে নাকি সৌদি আরব কল দেয়। কল দিয়ে নাকি অনেক কান্নাকাটি করে, মাপ চায়, ভুল হয়েছে আর কখনো করবে না। তখন আবার আমার ভাইয়ের মন গলে যায়। যত রাগ ছিল 1 নিমিষেই সবকিছু শেষ হয়ে যায়। পরে ভাইয়া মাকে কল দিয়ে হচ্ছে সবকিছু বুঝিয়ে বলে মাপ চাইছে। উনি যেহেতু ওনার ভুল বুঝতে পারছে, তাই আমাদের উচিত ওনাকে ক্ষমা করে দেওয়া। তো মাও হচ্ছে আমরা সবাই মিলে হচ্ছে ওনাকে মাপ করে দেই। তারপরে ছোট ভাইয়া গিয়ে হচ্ছে আমরা যেখানে থাকি সেখানে বাবাকে নিয়ে আসছে। তো সবকিছু ঠিকঠাকই চলতেছিল। অতীতের সবকিছু আমরা ভুলে গেছিলাম। আব্বু বাসায় আসার 5 দিনের মাথায় বলেন বাসা চেঞ্জ করতে। এইখান থেকে নাকি মসজিদ একটু দূরে হয়ে যায়, মসজিদের কাছে হচ্ছে উনি বাসা নিবেন। ওনার মনে যে এত কিছু ছিল আমরা কেউই বুঝতে পারতাম না। বাসা পাল্টানো হয় রমজান মাসের 1 দিন আগে। আমরা সবাই মিলে হচ্ছে নতুন বাসায় উঠি। পাশেই হচ্ছে মসজিদ ছিল। 2022 সালে রমজান মাস ছিল। 7 থেকে 8 রমজান যাওয়ার পর আব্বু বলেন ছোট ভাইয়াকে নাকি সৌদি আরব পাঠাবেন। ভাইয়াকে নিয়ে গিয়ে বাবা হচ্ছে কাগজপত্র সবকিছু জমা দিয়ে আসে। ভাইয়ার বয়স হচ্ছে অনেক কম ছিল। ভাইয়া তখন ক্লাস 9-এ পড়তো। তখন আব্বু আম্মুকে বলে, এত কম বয়সে ছেলেটারে আপনি কিভাবে বিদেশ দিবেন? অন্তত এই ছেলেটাকে পড়াশোনা করান। আব্বু এক কথার মানুষ, সে তার ছেলেকে বিদেশে পাঠাবে মানে পাঠাবেই। তাকে কেউই হচ্ছে ঠেকানোর মতো ছিল না। ভাইয়ার তখন অনেক কম বয়স ছিল। আব্বু ঘুষ দিয়ে তারিখ ফাইনাল করে। কষ্টে বুকটা ফেটে যাচ্ছে, কি করব, কিছু করার ছিল না। আব্বু এবার বলে যে তোমরা সবাই বাড়িতে চলো, এখানে আর আমি থাকবো না। আমরা কিছুতে রাজি হচ্ছি না, ভয় লাগছে। বাড়িতে গেলে সে আগের মতো অত্যাচার শুরু করবে। তখন আম্মু অনেক চিন্তা করলো, বাড়িতে না গেলে ভাইয়ার ভবিষ্যৎ বাবা নষ্ট করে দিবে, কারণ আব্বুর হাতে ভাইয়ার সব পাসপোর্ট ছিল। তারপর 2022 সালের জুন মাসে ভাইয়া সৌদি আরব চলে যায়। তারপর আমরা 2 বোন আমাদের আগের মাদ্রাসায় ভর্তি হই। তারপর থেকে তো আমাদের উপর আরো বেশি অত্যাচার শুরু হলো। তখন তো আমার আব্বুর গালির মাত্রা আরো বেড়ে গেল। আমি আম্মু আমার বোনকে অনেক গালিগালাজ দিত, খাবারের খোঁটা দিত, পড়াতে চাইতো না। এমনকি মাদ্রাসায় যাওয়ার যে ভাড়াটা সেটাও দিতে চাইতো না। 5 টাকার জায়গায় 2 টাকা দিত। অনেক
অনেক ধরনের অত্যাচার। এরকম অত্যাচার দেখে আমার চাচি হচ্ছে আমার বড় ভাইয়াকে ফোন করে সবকিছু বলে। চাচির কাছ থেকে আমার ভাইয়া কথাগুলো শুনে তো রীতিমতো কান্নাকাটি শুরু করে দেয়। ভাইয়ার সাথে এমনকি নানু বাড়ি কারো সাথে হচ্ছে আম্মুকে যোগাযোগ রাখতে দিতেন না। ভাইয়া যখন দেশে টাকা পাঠাতো, যেমন 30,000 বা কম টাকা পাঠালে হচ্ছে আব্বু ছুঁড়ে ফেলে দিতেন। 50,000 টাকার নিচে হচ্ছে আব্বু হাতেই নিতেন না। তারপর 2023 সালে ফেব্রুয়ারি মাসে 2 তারিখে আব্বুর কাছে কল দেন আমার বড় ভাই, দিয়ে বলেন আমি এই মাসে 18 তারিখে দেশে আসতেছি। তখন আব্বু ডাইরেক্ট বলে দেয় আমার বাড়িতে তোমাদের দুই ভাইয়ের কোনো জায়গা নাই, এমন গালিগালাজ করে কল কেটে দেয়। তারপর তো সত্যি সত্যি 18 তারিখে ভাইয়া আসে। আমার আব্বু এয়ারপোর্টে আনতেও যায়নি। আমরা অনেক খুশি ছিলাম, 4 বছর পর ভাইয়া দেশে আসতেছে। আম্মু অনেক খুশি ছিল। ভাইয়া 18 তারিখে রবিবার এয়ারপোর্ট থেকে সিএনজি নিয়ে বাড়িতে আসেন। আসার পর আমার আব্বু ভাইয়াকে বাড়িতে ঢুকতে দিচ্ছেন না। আব্বু বলতেছে তোমাকে বলছি না আমার বাড়িতে তোমার কোনো জায়গা নাই। তারপর আমার দাদি অনেক বুঝিয়ে সুঝিয়ে আব্বুকে তারপরে হচ্ছে ভাইয়াকে বাড়িতে ঢুকান। ভাইয়া খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। সকালে উঠে নাস্তা করে নানু বাড়িতে নানুকে দেখতে যাবেন, আম্মুকে সাথে নিয়ে যাবেন। কিন্তু আমার আব্বু কোনোভাবেই আম্মুকে সাথে নিতে দিবেন না। অনেক জোরাজোরি করার পরও আম্মুকে নিতে পারলো না। অবশেষে ভাইয়া একাই নানুকে দেখে আসে। ভাইয়া সকালবেলা হচ্ছে নানু বাড়ি যায়, সারাদিন নানু বাড়িতে থাকে। মাগরিবের আজানের আগে হচ্ছে বাসাতে চলে আসে। আর ভাইয়া যখন নানু বাড়িতে গেছিল তারপর তো আম্মুকে আব্বু অনেক গালিগালাজ করতেছিল, কেন তোর ছেলেকে তোর বাপের বাড়ি যাইতে হইব, এটা সেটা অনেক কিছু। ভাইয়া আবার সেখানে দরজাতে এসে সব কথা শুনে ফেলে। তো আসার পর হচ্ছে ভাইয়া দরজা নক করে, তারপর ভাইয়া দরজা খুলে দেওয়ার পর ভাইয়া হচ্ছে ঘরের ভিতর ঢুকে ভাইয়া আব্বুকে বলে তুমি আম্মুকে কেন গালাগালি করতেছো। বাপ ছেলের কাটাকাটিতে এক পর্যায়ে আব্বু বলে তোরা বাড়ি থেকে বের হয়ে যা। তখন ভাইয়া উত্তর দেয় তোমার বাড়ি থেকে এখনই বের হয়ে চলে যাচ্ছি, কিন্তু মনে রেখো কোনোদিন তোমার বাড়িতে আর আসবো না। এই বলে আমরা সবাই এক কাপড়ে বাসা থেকে বের হয়ে যাই। একটা সিএনজি নিয়ে নানু বাড়িতে চলে আসি। তারপর কিছুদিন নানি বাড়ি থাকার পরে নানির বাড়ির পাশেই হচ্ছে একটা বাসা ভাড়া নিয়ে আমরা দুই বোন ওখানেই ভর্তি হই মাদ্রাসাতে। তখন আমার ছোট বোন ক্লাস 9-এ পড়ে আর আমি ইন্টার ফার্স্ট ইয়ারে। তখন আমার আব্বু থানাতে মামলা করে আমরা নাকি বাড়ির সবকিছু লোটপাট করে ডাকাতি করে নিয়ে আসছি। তারপর পুলিশ বাসায় আসে। আমার আম্মু ভাইয়ার কথা শুনে অনেক তদন্ত হয়, অনেক কাহিনী হয়। তারপর আমার ভাইয়া আর আম্মু হচ্ছে অনেক বেশি খেপে যায়। ছোটবেলা থেকে মানুষটা এত অত্যাচার নির্যাতন করতেছে, বড় হলাম তারপরও শান্তিতে থাকতে দিতেছে না। তারপর আমরাও থানায় গিয়ে নির্যাতনের মামলা দিলাম। তারপর কোর্ট থেকে সিদ্ধান্ত হলো আমরা দুই বোনের মতামত অনুযায়ী আব্বুর কাছে নাকি আম্মুর কাছে থাকবো। আমরা তো আম্মুর কাছেই থাকবো, আমাদের একটাই সিদ্ধান্ত, একটাই কথা। অনেক কাহিনী হওয়ার পর আব্বু এবার থামলো, ভাইয়াও চলে গিয়েছে ছুটি কাটিয়ে। এখন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। শুনছি আব্বু নাকি আবারও বিয়ে করছে। ওই মহিলার উপরও অনেক বেশি অত্যাচার করে, তাকে পানির গ্লাস ছুঁড়ে মারছে, দাঁতের উপরে দাঁত নাকি একটা ভেঙে পড়েও গেছে, গালাগালি মারধর সেই আগের মতোই আছে, একটুও পাল্টায়নি। এখন ওই ঘরে নাকি আব্বুর আরেকটা মেয়ে হয়েছে। এই ছিল আমার গল্প। সবাই আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন।